আপনি শুধু আমার সন্ধ্যাকে ফিরিয়ে দিন। বঙ্কি, চল এখান থেকে। ব্যাপারটা মোটেও ভালো নয়। মনে হচ্ছে গাছের ডাল থেকে আমাদের উপর কেউ নজর রাখছে। আধারে ভেসে রবে, মিশে যাব হায়। স্যার, আপনি বিশ্বাস করছেন না কেন? আমি নিজের চোখে দেখেছি। পিশাচিনীদের নজর তো অমন ছেলের দিকেই থাকে। বডি যদি থাকে পাথরের খাঁজে আটকে থাকতে পারে। অঙ্কিম এখন আর আমাদের এই দুনিয়ায় নেই। আলোর মতো এলে ধীরে ধীরে। তুই এখন যা দেখবি তা সাধারণ মানুষের সহ্য করার ক্ষমতা নেই। রাত নামলে টফিটুনসের দুনিয়া জেগে যায়, বাতাসে ভাসে কে যেন হাসে, আলোটা নিভে যায়। মোহনপুর গ্রাম নামেই যার মুগ্ধতা। সবুজ ধানের ক্ষেত, মাটির সোঁদা গন্ধ আর শান্ত পুকুর, সব মিলিয়ে যেন শিল্পীর আঁকা এক ছবি। কিন্তু প্রতিটা ছবির আড়ালেই যেমন লুকিয়ে থাকে কিছু গভীর রং, তেমনি মোহনপুরের এই শান্ত সৌন্দর্যের গভীরেও মিশে আছে এক অভিশপ্ত রহস্য, এক অজানা ভয়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের বাতাসে ফিসফিস করে কথা বলে। শহরের কোলাহল থেকে বাঁচতে এখানে এলি বাবা, কিন্তু এখানে এসেও যদি দিনরাত ওই বইয়ের পাতায় মুখ ডুবিয়ে রাখিস, তাহলে শরীর বলে আর কিছু থাকবে? আহা, পড়তে দাও না ওকে। শহরের জীবনে সারাদিন কাজের চাপ, এখানে এসে একটু নিজের মতো সময় কাটাচ্ছে, ওর শান্তির দরকার। তা তো দরকার, কিন্তু সকাল থেকে এক গ্লাস জল ছাড়া পেটে কিছু পড়েনি। বঙ্কি বাবা, এবার বইটা রাখতো, দুটো মুড়ি মেখে দিই, খেয়ে নে। আরে আসছি কাকিমা, এই পাতাটা শেষ করে উঠছি। আর ভেবো না তো, খিদে পেলে আমি ঠিক চেয়ে নেব। তোর কাকিমার কথা শোন বাবা, খালি পেটে বেশিক্ষণ থাকতে নেই। আর শোন, আজ বিকেলে নিতাইয়ের সাথে একবার আমাদের ওই পশ্চিমের জমি থেকে ঘুরে আসিস, দেখবি কি অপূর্ব ফসল হয়েছে এবার, মনটা একেবারে ভরে যাবে। যাবো কাকা, কিন্তু তার আগে তোমাদের একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা বাবা? কোনো সমস্যা? বাড়ির জন্য মন কেমন করছে নাকি? আরে না না, তোমরা থাকতে মন খারাপ করবে কেন? আমি আসলে গ্রামের ওই উত্তর দিকের বনটা নিয়ে জানতে চাইছিলাম। ওই বনের কথা কেন তুলছিস? কি হয়েছে ওখানে? তোকে কেউ কিছু বলেছে নাকি? না, তেমন কিছু না। কাল নিতাই বলছিল ওই বনের গভীরে নাকি একটা পুরনো কুয়ো আছে, যার কাছে কেউ যায় না। ব্যাপারটা কি বলো তো? নিতাই ভুল কিছু বলেনি, ওই কুয়োটা অভিশপ্ত। আমাদের বাপ ঠাকুর দ্বারাও কোনোদিন অমুখও হতেন না। ওখানে যাওয়া মানেই সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কি যে বলো কাকা, এই বয়সে এসেও তোমরা এইসব বিশ্বাস করো? একটা কুয়া আবার অভিশপ্ত হয় নাকি? নিশ্চয়ই এর পেছনে কোনো বানানো গল্প আছে, যা মানুষ বছরের পর বছর ধরে বিশ্বাস করে আসছে। এটা হাসির কথা নয় বাবা, ওটা সামান্য কুয়ো নয়, অতৃপ্ত আত্মার ঠিকানা। বহু বছর আগে এক সদ্য বিবাহিতা বধূ অভিমানে ওই কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দেয়। সেই থেকে তার আত্মা ওখানেই আটকে আছে। অমাবস্যা পূর্ণিমার রাতে নাকি তার বুক ফাটা কান্নার আওয়াজ শোনা যায়। এসব মন গড়া কথা কাকিমা, হয়তো কোনো শিয়াল ডাকে আর তোমরা সেটাকে ভূতের কান্না ভাবো। আর নতুন বউ আত্মহত্যা করলে তার আত্মা তো শ্বশুর বাড়িতেই থাকবে, বনের ভেতরের কুয়োতে যাবে কেন? এর কোনো যুক্তি আছে? সব কিছুর যুক্তি খুঁজতে যাস না বঙ্কি, কিছু জিনিস বিশ্বাস করতে হয়। গ্রামের কেউ কোনো দিন সন্ধ্যার পর ওদিকটায় পা বাড়ায় না, দিনের বেলাতেই গা ছমছম করে। জায়গাটার বাতাসে যেন ভয় মেশানো আছে।
আমার তো শুনে এই জায়গাটা দেখার কৌতূহল হচ্ছে। ব্যাপারটা আসলে কি তা জানা দরকার। সর্বনাশ, ভুলেও ওই নাম মুখে আনিস না বাবা, আমার বুক কাঁপছে। তুই ওসব জায়গায় যাওয়ার কথা মাথাতেও আনবি না। আমার কথা না শুনলে কিন্তু আমি ভীষণ রাগ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাবো না, শান্ত হও। আমি তো শুধু কারণটা জানতে চাইছিলাম, একটা সাধারণ কুয়ো নিয়ে এত ভয়। কারণটা আমরাও ঠিক জানি না, যা রটে তার কিছু তো বটে, তাই ওসব নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করাই ভালো। চল ভেতরে আয়, তোর কাকিমা মুড়ি মেখে দেবে। কবিরাজ মশাই, এভাবে চুপ করে থাকলে কি করে হবে? আপনি তো কিছুই বলছেন না। আবার মেয়েটা কি তাহলে? মনকে শক্ত করুন প্রধান মশাই। আমি আমার বিদ্যার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। বনের সব আশ্চর্য লতা পাতা সব টোটকা ব্যবহার করেছি, কিন্তু এ জ্বর সাধারণ জ্বর নয়। কোনো ওষুধই একে ছুঁতে পারছে না। তাহলে কি হবে কবিরাজ মশাই? মেয়েটা যে 3 দিন ধরে জ্বরের ঘোরে বেহুশ হয়ে পড়ে আছে, গা যেন আগুনে পুড়ে যাচ্ছে। এর পেছনে কোনো দৈব কারণ আছে বলে আমার সন্দেহ। নারী পরীক্ষা করে যা বুঝলাম, এ কোনো সাধারণ রোগ নয়। কোনো অশুভ ছায়া গ্রাস করেছে মেয়েটাকে। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। যত অর্থ লাগে আমি দেব। আপনি শুধু আমার সন্ধ্যাকে ফিরিয়ে দিন। আমার ওই একটাই সন্তান। অর্থের বিষয় নয় প্রধান, এর একটি উপায় আছে, কিন্তু সেটা প্রায় অসম্ভব। অসম্ভব? কি এমন উপায়? কি এমন উপায় আমায় বলুন, আমি সব ব্যবস্থা করব। আজ অমাবস্যার রাত আমাদের গ্রামের উত্তর দিকের ওই অভিশপ্ত কুয়োর ধারে এক বিশেষ ঔষধি গাছ জন্মায়, যার নাম জীবন সঞ্জীবনী। বছরে শুধু এই একটি রাতেই ওই গাছে ফুল ফোটে, আর তার মূলে দৈব শক্তি প্রবেশ করে। সেই মূল বেটে যদি কোনোভাবে মেয়েকে খাওয়ানো যায়, তাহলে কাল ভোরের সূর্য ওঠার আগেই সে চোখ মেলবে। এছাড়া আর কোনো পথ আমার জানা নেই। সর্বনাশ! ওই কুয়োর কথা বলছেন, যেখানে দিনের বেলা যেতেও বুক কাঁপে। আরে আজ তো ঘোর অমাবস্যা, আজ রাতে তো অশরীরীরা জেগে ওঠে। কে যাবে ওখানে? কে যাবে? জেনে শুনে জমের মুখে কে পা দেবে? তাহলে কি আমার মেয়েটা চোখের সামনে এভাবেই শেষ হয়ে যাবে? তোমরাই বলো, এখন আমি কার কাছে যাব, কি করব? বঙ্কি, চল এখান থেকে। ব্যাপারটা মোটেও ভালো নয়। 1 মিনিট, আমি যাব। তুমি তো হরিনারায়ণের ভাইপো। হ্যাঁ প্রধান মশাই, আমার নাম বঙ্কিম। আমি ওই ঔষধি গাছ আনতে যাব। আপনি জানেন আপনি কি বলছেন মহাশয়? ওটা কোনো ছেলে খেলা নয়। ওখানে যে একবার যায় সে আর ফেরে না। আমি ভূত প্রেতে বিশ্বাস করি না কবিরাজ মশাই। আমার কাছে এগুলো নিছকই কুসংস্কার। না বাবা না, আমি তোমাকে এই বিপদের মুখে ঠেলে দিতে পারি না। তুমি আমাদের অতিথি,
আমাদের গ্রামের এসব জটিলতা তুমি বুঝবে না। ওটা সত্যিই ভালো জায়গা নয়। বঙ্কি, জেদ করিস না ভাই, চল বাড়ি চল। কাকিমা শুনলে আস্ত রাখবে না। নিতাই, তুই ভয় পেলে বাড়ি যা। কবিরাজ মশাই, আপনি শুধু আমাকে বলুন গাছটা দেখতে কেমন, আর কুয়োটা ঠিক কোন জায়গায় আছে, বাকিটা আমি দেখে নেব। তোমার সাহস দেখে আমি মুগ্ধ। ঠিক আছে, তুমি যদি যাবেই মনস্থির করে থাকো তাহলে শোনো, কুয়োটা বনের সবচেয়ে গভীর অংশে একটা শতবর্ষী বটগাছের পাশে। অমাবস্যার অন্ধকারে ওই গাছের মূল থেকে একটা হালকা নীল আভা বের হয়, দেখলেই চিনতে পারবে। কিন্তু সাবধান, কোনো অলৌকিক শব্দ শুনলে বা কিছু দেখলে পেছন ফিরবে না, সোজা নিজের কাজ করে ফিরে আসবে। বাবা, তুমি যদি আমার মেয়ের জীবন ফিরিয়ে দিতে পারো, আমি তোমার কাছে সারা জীবন ঋণী থাকবো। ঋণের কোনো ব্যাপার নেই, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার কর্তব্য করতে যাচ্ছি। আপনার শুধু প্রার্থনা করবেন যেন আমি সফল হতে পারি। বাবা, তুমি আমাদের একটা কথাও শুনলে না। কেন এমন সর্বনাশা জেদ করলে? তোমার কিছু হয়ে গেলে আমরা তোমার বাসায় কি জবাব দেব? কাকিমা, তুমি অহেতুক চিন্তা করছো। দেখবে আমি ঠিক ফিরে আসবো। একটা গাছ আনতে যাচ্ছি, যুদ্ধ করতে তো আর যাচ্ছি না। তুই বিপদের গভীরতা বুঝতে পারছিস না বঙ্কি। আমরা ছোটবেলা থেকেও তার ভয়ঙ্কর সব গল্প শুনে বড় হয়েছি। অনেকে ওখানে গিয়ে আর ফেরেনি। কাকা, তারা হয়তো পথ হারিয়েছিল বা কোনো বন্যজন্তুর আক্রমণে মারা গিয়েছিল, আর সেই ঘটনাটাই ভূতের গল্প হয়ে গেছে। আমাকে একটা সুযোগ দিন, আমি যদি সফল হয়ে ফিরি তাহলে গ্রামের সবার মন থেকে এই অন্ধবিশ্বাস দূর হয়ে যাবে। বঙ্কিম, বঙ্কিম, তুই তৈরি? তুই তুই এখানে কি করছিস? আমি না তোকে বাড়ি যেতে বললাম? তোকে একা মরতে পাঠাতে পারি না ভাই। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। তুই বিপদে পড়বি আর আমি ঘরে বসে থাকবো, এটা হয় না। আমিও তোর সাথে যাব। তুইও যাবি? তোর বাড়িতে জানে? না কাকিমা, আমি লুকিয়ে এসেছি। ভয় আমারও করছে, খুব করছে, কিন্তু বন্ধুত্বের চেয়ে তো আর বড় কিছু নেই। যা হবে দুজনের একসাথেই হবে। আমি জানতাম তুই আসবি। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি চাই না আমার জন্য তোর কোনো বিপদ হোক। চুপ কর, এখন আর ওসব কথা বলার সময় নেই। রাত বাড়ছে, চল এবার বের হওয়া যাক। সাবধানে যাস বাবা, একে অপরকে ছেড়ে এক মুহূর্তের জন্য আলাদা হবি না, আর ঈশ্বরের নাম মনে মনে জপ করবি। তাড়াতাড়ি ফিরে আসিস বাবা, আমি সারা রাত জেগে ঠাকুরের কাছে প্রার্থনা করব। পৌষ মাসের রাত এমনিতেই শীতল, কিন্তু এই বনের বাতাস যেন বরফ শীতল। এ শুধু হাড় কাঁপানো ঠান্ডা নয়, এ যেন এক অশরীয় শীতল স্রোত, যা চামড়া ভেদ করে সোজা শীত দ্বারা গিয়ে কাঁপুনি ধরিয়ে দেয়। প্রকৃতির স্বাভাবিক শীতের সাথে এখানে মিশে আছে এক অস্বাভাবিক জমাট বাঁধা ভয়। এই বঙ্কিম, আমার কেমন যেন গা ছমছম করছে। মনে হচ্ছে গাছের ডাল থেকে আমাদের উপর কেউ নজর রাখছে। আরে ধুর, ওসব তোর মনের ভুল। রাতটা অন্ধকার আর প্রচন্ড শীত, তাই এমন মনে হচ্ছে। সব তো ভয় পেলে আমিও দুর্বল হয়ে পড়বো। তোর তো এসবে বিশ্বাস নেই, তাই তোর ভয়ও নেই, কিন্তু আমার ছোটবেলার শোনা গল্পগুলো মনে পড়ছে রে। দাদু বলতো এই বনে নাকি নিশি ডাকে। সেই ডাক শুনলে মানুষ আর নিজের থাকে না, বনের গভীরে হারিয়ে যায়।
দেখ নিতাই, ভয় পেলে চারপাশের সাধারণ শব্দ ভয়ঙ্কর লাগে। ওই যে প্যাঁচার ডাক শুনতে পাচ্ছিস, ওটাকে কেউ ভূতের কান্না বলে চালিয়ে দিতে পারে। দেখ, আমরা প্রায় পৌঁছে গেছি। কবিরাজ মশাই বলেছিলেন একটা বড় বট গাছের পাশে কোনটা। শুনেছিস শুনেছিস ওই ডাক? ওটা শেয়ালের ডাক নয়, ওটা অশুভ কিছুর ইঙ্গিত। চল চল ভাই, ফিরে চল। আমার আর এক পাও এগোনোর সাহস হচ্ছে না। শান্ত হো, ওটা শিয়ালের ডাক, ভয় পাস না। দেখ, ওই তো সামনে একটা বিশাল বট গাছ দেখা যাচ্ছে না? মনে হচ্ছে আমরা ঠিক পথে এগোচ্ছি। ওরা ধীরে ধীরে এগিয়ে যায়। পরিবেশটা হঠাৎ করে কেমন যেন পাল্টে যেতে থাকে। বাতাসটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। একটা অদ্ভুত কবরের মতো নীরবতা চারিদিকে বিরাজ করতে থাকে। জায়গাটা সত্যি কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত, বুঝলি? আমি বলেছিলাম তোকে, এটা ভালো জায়গা নয়। বাতাসটাও কেমন ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে। ওই তো কুয়ো, এবার গাছটা খুঁজতে হবে। কবিরাজ মশাই বলেছিলেন গাছ থেকে নীল আভা বের হবে। নিতাই, দেখ পেয়ে গেছি। এই তো সেই জীবন সঞ্জীবনী। হ্যাঁ, কিন্তু ওটা তো একেবারে কুয়োর ধারে। আমার ওখানে যেতে ভয় করছে। তুই এখানে দাঁড়া, আমি একাই যাচ্ছি। ভয় পাস না, আমি এখনই মূলটা তুলে নিয়ে আসছি। কিসের শব্দ এটা? বঙ্কিম, চলে আয়, ওটা কান্নার আওয়াজ। আমি বলেছিলাম তোকে। তোমারই আমি যে ছায়া, লেগে আছি তোর পায়ে, এ কেমন মায়া। আমারে ডাক তো আধারে ভেসে রবে, মিশে যাব হায়, ঠিক ছুঁয়ে যাবে। কে কে ওখানে গান গাইছে? কে তোমরা? এত রাতে আমার নিদ্রা ভাঙাতে এসেছো? ভূত, বাবা, ভূত। আপনি কে? আমি এই কুয়োর রানী। বহু বছর ধরে এখানে একাই থাকি, কেউ আমার কাছে আসে না। তোমরা এসেছো, খুব ভালো লাগছে। আমাদের ভয় করছে, আমরা চলে যেতে চাই। ভয়? ভয় কেন পাচ্ছ? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, বরং তোমরা আমার বাগানের ফুল নিতে এসেছো। এসো না, আমার কাছে এসো, গল্প করি। তুমি ভূতে বিশ্বাস করো না, তাই না?
এ কি করে জানলো আমি ভূতে বিশ্বাস করি না? এ তো অসম্ভব। মাদুলিটা, কাকিমা বলেছিল মাদুলিটা আঁকড়ে ধরতে। ওর চোখে তাকালে চলবে না, একদম না। চোখ কেন বন্ধ করছো প্রিয়? আমার চোখের দিকে তাকাও, দেখো আমার চোখে কত তৃষ্ণা জমে আছে। এসো, আমার হাতটা ধরো। এই ঠান্ডা জল তোমার সব ক্লান্তি দূর করে দেবে। নিতাই, দৌড়ো দৌড়ো নিতাই। পালাচ্ছ কোথায়? আমার গান শুনেছো, আমার চোখে চোখ রেখেছো। এখন এখন তুমি আমার, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। ওই তো ওরা ফিরে এসেছে। বাবা, তোমরা ফিরে এসেছো বাবা, তোমরা বেঁচে আছো। আমি তো ভেবেছিলাম। আমরা পেরেছি প্রধান মশাই। এই নিন, এই নিন সেই গাছের মূল। কই দেখি দেখি। হ্যাঁ, এই তো সেই সঞ্জীবনী। ঈশ্বরের অশেষ কৃপা। তোমরা দুজন আজ এই গ্রামের মান রক্ষা করেছ। যাও, তাড়াতাড়ি এটা বেটে জলের সাথে মিশিয়ে মেয়েকে খাওয়াও। এবে কি হয়েছিল ওখানে? তোমরা ঠিক আছো তো? সে সে আর বলো না, যা দেখেছি জীবনেও ভুলতে পারবো না। সাক্ষাৎ যমদূতের মুখ থেকে আমরা ফিরে এসেছি। এখন ওসব কথা থাক, আগে সন্ধ্যা সুস্থ হয়ে উঠুক। ওগো শুনছো, আমাদের সন্ধ্যা চোখ খুলেছে, ওর জ্বর কমতে শুরু করেছে। বঙ্কিম বাবুর জয় হোক, বঙ্কিম বাবুর জয় হোক। তুমি আজ আমার মেয়ের জীবন ফিরিয়ে দিলে। তুমি মানুষ নও, তুমি দেবতা। এই গ্রাম তোমার কাছে চির ঋণী থাকবে। আরে আরে, এ কি করছেন প্রধান মশাই? পায়ে ধরতে হবে না, আমি শুধু আমার কর্তব্য করেছি। গ্রামের সবাই বঙ্কিমের সাহসের প্রশংসা করতে থাকে, কিন্তু বঙ্কিমের মুখে কোনো হাসি নেই। তার চোখ মুখে রাতের সেই ভয়ঙ্কর স্মৃতি ভাসছে। সে জানে সে যা দেখেছে তা কোনো মনের ভুল বা কুসংস্কার নয়, সেটা ছিল এক কঠিন অলৌকিক বাস্তব। সেই রাতের ঘটনার পর থেকে বঙ্কিম প্রায় দুঃস্বপ্ন দেখে চমকে ওঠে। তার সব সময় মনে হয় কেউ যেন তাকে দূর থেকে দেখছে। আবার আবার ওই গান? না 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 না, এটা সত্যি হতে পারে না, এটা আমার মনের ভুল। তোমারই আমি যে ছায়া, লেগে আছি তোর পায়ে। কে ওখানে? বঙ্কিম স্পষ্ট অনুভব করে ঘরে সে একা নয়, তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। একটা শীতল নিঃশ্বাস সে তার ঘাড়ে অনুভব করে। বঙ্কিম, বঙ্কিম, এত ভয় কেন পাচ্ছ? আমি তো তোমার কাছেই এসেছি। তুমি সেদিন আমার গান শুনেও চলে এসেছিলে। আমার খুব কষ্ট হয়েছিল, তাই আমি নিজেই তোমার কাছে চলে এলাম। এখন থেকে
আমি তোমার সাথেই থাকবো। না না, চলে যাও চলে যাও, আমার কাছ থেকে দূরে থাকো, চলে যাও। দূরে থাকবো কেন? তুমি তো সাহসী ছেলে, তুমি তো ভূতে বিশ্বাস করো না, তাহলে আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সঙ্গিনী হতে এসেছি। আমরা একসাথে গান গাইবো, একসাথে থাকবো চিরকাল। না, সারা গ্রামে হইচই পড়ে গেছে। বঙ্কিম সারা রাত বাড়ি ফেরেনি। হরিনারায়ণ, কমলা আর গ্রামের লোকেরা তাকে পাগলের মতো খুঁজতে বেরিয়ে পড়েছে। কোথায় যে গেল ছেলেটা? সারা রাত হয়ে গেল, এখনো কোনো খোঁজ নেই। আমার মনে হচ্ছে কাকা, ওই কুয়োর প্রেতাত্মাটাই ওকে নিয়ে গেছে। সেদিনই তো ও বলেছিল তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। আমার বঙ্কি রে, আমি তোকে কতবার বারণ করেছিলাম, তুই আমার কথা শুনলি না। গ্রামবাসীরা সবাই মিলে বন, মাঠ, ঘাট সব জায়গায় খোঁজে। খুঁজতে খুঁজতে তারা সেই অভিশপ্ত কুয়োর ধারে এসে পৌঁছায়। ওই দেখুন, ওটা কি পড়ে আছে? দেখুন হরিনারায়ণ বাবু, ইমোশন দিয়ে দুনিয়া চলে না। আপনার ভাইপো বঙ্কিম বাবু শহরের প্রতিষ্ঠিত আর্কিটেক্ট। তিনি কি বাচ্চা ছেলে যে একটা কুয়োর ভেতর লুকোচুরি খেলতে গিয়ে হারিয়ে যাবেন? নাকি এলিস ইন ওয়ান্ডারল্যান্ড হচ্ছে এটা? স্যার, আমি জানি এটা অবিশ্বাস্য শোনাচ্ছে, কিন্তু কাল রাত থেকেও নিখোঁজ। ওর ঘরের সব জিনিসপত্র, মানিব্যাগ, ঘড়ি সব পড়ে আছে। সে পালাবে কি করে? দেখুন মশাই, আমি পুলিশ, আমি লজিক বুঝি। আমার মনে হয় উনি গ্রামের এই লোডশেডিং আর মশামাছি সহ্য করতে না পেরে কাউকে না বলে ভোরে উঠে বাসে করে কলকাতা চলে গেছেন। ডিপ্রেশন বা সিক্রেট অ্যাফেয়ার শহুরে বাবুদের এসব কমন ব্যাপার। স্যার, আপনি বিশ্বাস করছেন না কেন? আমি নিজের চোখে দেখেছি সেই কুয়োর পাড়ের মহিলাকে মাটির উপর ভাসতে। সেই নিয়ে গেছে। এই এই ছোকরা, আওয়াজ নিচে। এটা থানা, তোমার ক্লাবের আড্ডাখানা নয়। হ্যাঁ, ভাসছিল মানে গাঁজা সেবন করো নাকি? হরিপদ, এই ছেলেটাকে শ্বাস করো তো, পকেটে নেশা কিছু আছে কিনা। শান্ত হওনি তাই স্যার, ও বঙ্কিমের ছোটবেলার বন্ধু, তাই একটু আবেগী হয়ে পড়েছে। কিন্তু স্যার, মোহনপুরের ওই কুয়োর ইতিহাস ভালো নয়। ব্রিটিশ আমল থেকে রেকর্ড দেখুন, গত 50 বছরে ওখানে 7 জন মানুষ নিখোঁজ হয়েছে, তাদের লাশও পাওয়া যায়নি। গ্রামের লোক বলে কুয়ার নিচে নাকি পাতালপুরীর রাস্তা আছে। উফ, এই এক সমস্যা আপনাদের গ্রামে, পাতালপুরি। ঠিক আছে, যখন মিসিং ডায়েরি করেছেন আমাকে যেতেই হবে। লাশ পাওয়া যায়নি মানে খুন করে গুম করা হয়েছে, নয়তো তারা পালিয়েছে। ভূত বলে কিছু হয় না। হরিপদ, জিপ বের করো। আর শোনো, ওই কুয়োতে নামার জন্য বড় দড়ি, জেনারেটর আর হ্যালোজেন লাইট। আজ এই ভুতুড়ে রহস্যে শেষ দেখেই ছাড়বো। আমি আগেই বলেছিলাম অমন ভর দুপুরে আর মাঝরাতে ওই দিকে যেতে নেই। ওই কুয়োর রাক্ষসীটা নতুন রক্ত খুঁজছিল। বঙ্কিম দেখতে সুন্দর, সুঠাম চেহারা। পিশাচিনীদের নজর তো অমন ছেলের দিকেই থাকে। চুপ করো দিদি, কমলার কানে গেলে আরো কষ্ট পাবে। তবে হ্যাঁ, কাল রাতে আমি যখন পুকুর ঘাট থেকে ফিরছিলাম, মনে হলো বঙ্কিমের গলা শুনতে পেলাম। কাকিমা, জল দাও জল দাও বলে কাঁদছিল। ও এসেছে, ও এসেছে। কে এসেছে দিদি? ডাক্তার?
না, ওই মেয়েটা, ভেজা শাড়ি, লম্বা চুল, ও আমার বঙ্কিমকে কোলে নিয়ে বসে আছে। ওই দেখো, জানলার বাইরে ও হাসছে, কি কুৎসিত হাসি। ও মাগো, দিদি তো প্রলাপ বকছে। ওরে কর্পূর দে, মাথায় জল দে। শোক যখন সীমানা ছাড়িয়ে যায় তখন মানুষের মস্তিষ্ক বিভ্রম তৈরি করে। কিন্তু কমলার এই প্রলাপ কি শুধুই বিভ্রম, নাকি মায়ের নারীর টান এমন কিছু দেখতে পাচ্ছে যা সাধারণ চোখের আড়ালে? বাপরে, কি পচা গন্ধ! মনে হচ্ছে 100 বছরের পচা লাশ জমে আছে ভেতরে। এই হরিপদ, বড় লাইটটা জ্বালাও তো। স্যার, পানিতে অনেক কালছে, কিন্তু দেখা যাচ্ছে না স্যার। কিন্তু স্যার, পানি নড়ছে। হাওয়া দিচ্ছে তাই নড়ছে। বডি যদি থাকে পাথরের খাঁজে আটকে থাকতে পারে। ভালো করে খুঁজবে, আর শোনো, নিচে কোনো সুড়ঙ্গ বা গুহা আছে কিনা তা কিন্তু দেখবে। না স্যার, জলটা বড্ড ঠান্ডা, মনে হচ্ছে যেন বরফের ছাই। তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে তো। জিওলজিক্যাল ভল্ট হতে পারে, নিচে হয়তো কোনো ফল্গু নদী আছে। ভয় পেও না, নামো। টানছে, আমাকে টানছে স্যার, স্যার বাঁচান। কি হলো? তোলো তোলো, জলদি তোলো। আরে কি হয়েছে? সাপ টাপ ছিল নাকি কুমির? না না স্যার, সাপ নয়, চুল, রাশি রাশি চুল, পুরো কুয়োটা চুলে ভর্তি। মানে? স্যার, আমরা যখন নিচে হাতড়াচ্ছিলাম মনে হলো হাজার হাজার লম্বা চুল আমাদের পা পিছিয়ে ধরছে, জালের মতো। আর রহিমকে কে যেন ঝাপটে ধরেছিল, দেখুন। এটা এটা হয়তো জলের চাপে হয়েছে, বা কোনো গাছের শেকড়। ওরে মূর্খ পুলিশ, লোহা দিয়ে কি বাতাস কাটা যায়? তুই শেকড় বলছিস, কিন্তু ওটা ছিল মায়ের জাল। আপনি আবার কে? তদন্তের মাঝখানে ডিস্টার্ব করবেন না। সরে যান এখান থেকে। আমি ভৈরবনাথ, তোর পিস্তল আর টর্চ এখানে অচল। ওই কুয়ো সাধারণ জলাশয় নয়, ওটা একটা পিশাচিনীর পথ, অন্য জগতের দরজা। বঙ্কিম এখন আর আমাদের এই দুনিয়ায় নেই, ও আছে ছায়াপুরীতে। ছায়াপুরী? পিশাচিনীর পথ? আপনি কি ভাং টাং খেয়ে এসেছেন নাকি সিনেমা দেখে এসেছেন? বিজ্ঞান যেখানে শেষ হয়, তন্ত্র সেখান থেকে শুরু হয়। বিশ্বাস না হয় নিজের টর্চটা আর একবার মারো, ভালো করে দেখো। এটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা হচ্ছে পিশাচিনীর মায়া। ওর নাম মণিমালিকা। 200 বছর আগে এই কুয়োতে তাকে ডুবিয়ে মারা হয়েছিল। সে একাকিত্বে ভুগছে, সে বঙ্কিমকে সঙ্গী বানাতে চায়। আজ অমাবস্যা পার হয়ে প্রতিপদ। আজ সূর্য ওঠার আগে যদি বঙ্কিমকে না ফেরানো যায়, তবে ও চিরকালের জন্য ওই উল্টো জগতের বাসিন্দা হয়ে যাবে। ওর আত্মাও আর মুক্তি পাবে না। বাবা, আপনি যা বলবেন তাই করব। আমার ছেলেকে ফিরিয়ে দিন, আমার বংশের বাতিও। কাজটা সহজ নয়। এর জন্য প্রয়োজন এমন একজন মানুষ যার মনে বঙ্কিমের জন্য অকৃত্রিম ভালোবাসা আছে, আর যার মনে কোনো ভয় নেই। আমি যাব? হ্যাঁ, আজ রাতে অনেক বড় লড়াই হবে। তোকে এই মায়ার জগতে যেতে হবে, তবে মনে রাখবি, শরীর তোর হলেও মনকে শক্ত রাখতে হবে।
কি আমি কোথায়? সেই পচা গন্ধটা নেই, ওর অন্ধকার নেই, চারপাশটা এত সুন্দর কেন? এটা তো আমাদের গ্রামের বাড়ি, কিন্তু এত সুন্দর। আমি কি স্বপ্ন দেখছি? ও ভূত নিতাই সব কি দুঃস্বপ্ন ছিল? তোমারই আমি যে ছায়া, লেগে আছি তোর পায়ে, এ কেমন মায়া, আমারে ডাক তো আধারে ভেসে রবে, মিশে যাব ওগো, উঠলে? সেই কখন সকাল হয়েছে। কাল রাতে খুব কাজ করছিলে গ্রামের নতুন প্ল্যান নিয়ে, তাই আর ডাকিনি। মাথা ধরেছে? এ নাও আদা দেওয়া চা। তোমাকে খুব চেনা চেনা লাগছে। তুমি কে? কে তুমি? ওমা, বিয়ের 1 বছর হতে না হতেই নিজের স্ত্রীকে চিনতে পারছো না? আমি মালিকা। আজ যে আমাদের জামাই ষষ্ঠী, ভুলে গেলে? তুমিই তো বললে শহরের কোলাহল ছেড়ে এই গ্রামেই আমরা নতুন করে সংসার পাতবো। স্ত্রী, সংসার, কিন্তু তুমি তো সুধা নও, আর এই বাড়ি তো ধ্বংসস্তূপ ছিল। আবার সেই কথা? কবিরাজ মশাই বলেছিলেন তোমার পিত্তি চড়ে গেলে আবোল তাবোল বকো। তুমি দেখো বঙ্কিম, এটাই সত্যি। তুমি এখন এই গ্রামের জমিদার। এই জমিদারি, এই সম্মান সব তোমার, আর আমি তোমার সহধর্মিনী। কত পথ হেঁটেছি একা ছায়ার সাথে কথা বলে, কত শ্রাবণ ধুয়ে গেছে চোখের নোনা জলে। ভেবেছিলাম এই জীবন বুঝি এমনই যাবে কেটে, শুকনো পাতা ঝরে যাবে ধূসর কোনো পথে। আজ হঠাৎ ভোরের আলোর মতো এলে ধীরে ধীরে, আমার শূন্য আকাশ ভরে গেল হাজার তারার ভিড়ে। তুমি সেই মানুষ যাকে খুঁজেছি আমি মনে মনে, আমার অগোছালো সব স্বপ্ন সাজালে এই জীবনে। এতদিন কোথায় ছিলে, কেন আসোনি আগে? তোমায় পেয়ে আজ বসন্ত আমার অনুরাগে। ও তুমি আমার মনের মতো, তুমি আমার বাগান, তোমায় পেয়ে জুড়িয়ে গেল আমার পোড়া প্রাণ। তুমি সেই মানুষ যাকে খুঁজেছি আমি মনে মনে, আমার অগোছালো সব স্বপ্ন সাজালে আপন যত্নে। এতদিন কোথায় ছিলে, কেন আসোনি আগে? তোমায় পেয়ে আজ বসন্ত আমার অনুরাগে। আর হারাবার নেই তো ভয়, পেয়েছি খুঁজে তোমায়, থাকবো পাশে ছায়ার মতো জীবনের মোহনায়। সব অপেক্ষা সার্থ কাজ, পূর্ণ হলো চাওয়া, তুমি আমার শেষ ঠিকানা, তুমি আপন হওয়া। ভালোবাসি তোমায়, বড্ড ভালোবাসি, আর কখনো হব না একা। তুমি আছো, আমি
শেষ তুমি। বঙ্কিম জানালা দিয়ে বাইরে তাকায়, সবকিছু শান্ত। পুকুর ঘাটে গ্রামের বউরা জল ভরছে, দূরে মন্দিরে ঘন্টা বাজছে। সবকিছুই প্রমাণ করে যে এটাই তার আসল জীবন। ওর ঘটনাটি ছিল জ্বরের ঘোরের স্বপ্ন। হয়তো তুমিই ঠিক, আমি বড্ড ক্লান্ত ছিলাম। কাকিমা, নিতাই, ওদের কথা হয়তো আমি গল্পের বইয়ে পড়েছিলাম। বঙ্কিম চায়ে চুমুক দেয়। চায়ের স্বাদ অদ্ভুত, পচা পাক আর লোনা রক্তের মতো বিষাদ। সে মুখ কুঁচকে ফেলে। চাটা কেমন যেন পচা পচা গন্ধ, আর হাড় হিম করা ঠান্ডা। স্বাদ নিয়ে ভেবো না, অনুভূতি দিয়ে বোঝো। তুমি এখানে সুখে আছো তো? আমার সাথে এই রাজপুরীতে থাকতে তোমার ভালো লাগছে না? হ্যাঁ, মানে শব্দ ঠিকই আছে, কিন্তু আচ্ছা মালিকা, আমার গলার কাছে কেমন যেন খালি খালি লাগছে। মনে হচ্ছে এখানে ভারী কিছু একটা ছিল, কোনো একটা লকেট বা মাদুলি জাতীয় কিছু। উফ, তুমি এখনো ওই জঘন্য স্বপ্নটা থেকে বেরোতে পারছো না? মাদুলি তো গ্রামের চাষাভুষোরা পড়ে, তুমি জমিদার, তুমি কেন ওসব পড়বে? ওসব তোমার ওই বাজে স্বপ্নের অংশ। না না, স্বপ্ন হলে তো ঘুম ভাঙলে ভুলে যেতাম, কিন্তু আমার সূর্যটার ভার মনে রেখেছে। মনে হচ্ছে ওই স্বপ্নে ওই যে বয়স্ক মহিলাটা আমাকে জোর করে ওটা পরিয়ে দিয়েছিল, সেটা খুব জরুরি ছিল। চুপ করো! বয়স্ক মহিলা? কিসের মহিলা? আমি তো বললাম ওটা স্বপ্ন। স্বপ্নের কোনো জিনিসের নাম আর এই ঘরে করবে না। তুমি একটা সামান্য স্বপ্নের কথায় তো রেগে যাচ্ছ কেন? আর তুমি তো শান্ত ছিলে, হঠাৎ তোমার গলার স্বর এমন পাল্টে গেল কেন? মনে হচ্ছে তুমি ওই কাল্পনিক মাদুলিটাকে ভয় পাচ্ছ। স্বপ্ন যদি মিথ্যা হয় তবে ভয় কিসের? তুমি মিথ্যে বলছো, এটা আমার বাড়ি নয়। ঘড়িতে কাঁটা নেই কেন? আয়নায় ওটা কি? তুমি 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 সেই কুয়োর পিশাচিনী? ধরে ফেলেছিস, চালাক ছেলে। আমি তোকে জমিদারের সম্মান দিতে চেয়েছিলাম, তুই নিতে পারলি না। তবে এখন নরক দেখ। শোন নিতাই, তুই এখন যা দেখবি তা সাধারণ মানুষের সহ্য করার ক্ষমতা নেই। পিশাচিনী তোকে তোর মায়ের রূপ ধরে ডাকবে, তোর প্রেমিকার রূপ ধরবে, তোকে ভয় দেখাবে। তুই যদি ভয় পাস তবে তোর মৃত্যু নিশ্চিত। তুই সশরীরে যাবি, কিন্তু তোর মনে থাকবে আমার মন্ত্রের সুরক্ষায়। আমি বন্ধুকে ছাড়া ফিরবো না। ছোটবেলায় ও আমাকে পুকুরে ডুবা থেকে বাঁচিয়েছিল, আজ আমি ওকে বাঁচাবো। তোর হাতে এই ব্রহ্ম তিলক আর এই পেরেক দিলাম। বঙ্কিমকে খুঁজে বের করে
ওর বুকে এটা ছুঁয়ে দিবি, ওর মোহ কেটে যাবে। আর মনে রাখবি, তোর সময় মাত্র 1 ঘন্টা। ভোরের আলো ফোটার আগেই তোকে ফিরতে হবে। হরিনারায়ণ, নিতাইয়ের কোমরে শক্ত করে দড়ি বাঁধো। ওম ত্রিকাল দৃষ্টি স্তব্ধ ভব, মায়া জাল বিস্তারয় দুষ্টু আত্মা শৃঙ্খলবদ্ধ গচ্ছ গচ্ছ পাতল গহ্বরে। ওম ত্রিকাল দৃষ্টি স্তব্ধ ভব, মায়া জাল বিস্তারয় দুষ্ট আত্মা শৃঙ্খলবদ্ধ গচ্ছ গচ্ছ পাতল গহ্বরে। বঙ্কিম, বঙ্কিম রে। নিতাই, নিতাই তুই এসেছিস? আয় আয় ভাই আয়, আমরা লুডো খেলি ছোটবেলার মতো। দেখ দেখ দেখ, আমি নতুন লুডো কিনেছি। বঙ্কি, চল ভাই বাড়ি চল, কাকিমা কাঁদছে, এখানে লুডো খেলার সময় নয়। তুই বঙ্কিম নোস, তুই মায়া। জয় মা তারা। চৌধুরী ভিলা, এটা তো বঙ্কিমদের পুরনো পদবী। তার মানে বঙ্কিম এর ভেতরেই আছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, অমৃত, কি অপূর্ব স্বাদ। আমি তোমার, আমি শুধু তোমার। সর্বনাশ, বঙ্কিম তো পুরো বশে হয়ে গেছে, ও পচা মাংস খাচ্ছে। এই ডাইনি, ছাড় আমার বন্ধুকে, তোর খেলা শেষ। তুচ্ছ মানব, তুই এসেছিস মরতে? আমার রাজ্যে তোর প্রবেশ নিষেধ। আমি মরতে নয়, মারতে এসেছি। বঙ্কিম, মনে কর, তোর বিজ্ঞান, তোর লজিক, এই মহিলা আসলে নেই। ও মৃত, ওর ছায়া নেই। বঙ্কিম, দেখ ভালো করে। ছায়া? লাইট সোর্স আছে, অবজেক্ট আছে, কিন্তু শ্যাডো নেই। দ্যাটস ইম্পসিবল, ফিজিক্স ভায়োলেশন। তুই ইলিউশন, তুই হলোগ্রাম, তুই মিথ্যা। না, যুক্তি দিস না। আমি প্রেম, আমি শাশ্বত। প্রেম মানুষকে মুক্তি দেয়, শিকল পড়ায় না। বঙ্কিম এতদিন বিজ্ঞান দিয়ে সব বিচার করত, কিন্তু এখন সে বুঝতে পারে ইচ্ছা শক্তি হলো আসল বিজ্ঞান। সে মনে মনে প্রচণ্ড জোর দিয়ে কল্পনা করে যে তার হাতে আগুন জ্বলছে। আশ্চর্য বিষয়, এই মায়া জগতে কল্পনাও বাস্তব হয়। বঙ্কিমের হাতে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। আমার বন্ধুকে ছাড় রাক্ষসী। আমি যাচ্ছি, কিন্তু আমি তোর ছায়ায় থেকে যাব বঙ্কিম।
চিরকাল। ওরা ফিরছে কিন্তু পিশাচিনী শেষ কামড় দেবে। হরিনারায়ণ, দড়ি তোলো, জলদি দড়ি তোলো। জোর লাগাও, জোর লাগাও, কমন কমন। ওং রিং ক্লিং ওং ফট স্বাহা। দূর হ, দূর হ। বঙ্কিম, নিতাই, ওরে ডাক্তার ডাক। পালস আছে কিন্তু খুব দুর্বল, জলদি হসপিটালে নিতে হবে। আমার জিপে তুলুন। সলিড গোল্ড মিউজিয়াম পিস, তার মানে গল্পটা সত্যি। কেমন আছেন বঙ্কিম বাবু? বেঁচে আছি, এটাই অনেক। ধন্যবাদ দত্তবাবু। শুনেছি আপনি নিজের জিপে করে আমাকে এনেছেন। ধন্যবাদ আমাকে নয়, ওই তান্ত্রিক আর আপনার বন্ধুকে দিন। আমি তো কিছুই করিনি। তবে এইটা এইটা আপনার মুঠোর মধ্যে ছিল। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে এটা অন্তত 200 বছরের পুরনো। আপনি কি বলবেন, এটা আপনার হাতে এলো কি করে? ওটা ওটা একটা স্মৃতি, একটা দুঃস্বপ্নের প্রমাণ। দত্তবাবু, ওটা কুয়োতে ফেরত দিয়ে দেবেন। ওটা যার তার কাছেই থাকা ভালো। আমি আসছি, তবে হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন। কেসটা আমি ক্লোজ করে দিলাম অ্যাক্সিডেন্টাল ফল হিসেবে। ভূতের কথা ফাইলে লেখা যাবে না, বুঝতেই পারছেন। কথা রেখেছিলাম বঙ্কিম, বলেছিলাম না আমি তোর ছায়ায় থেকে যাব। তুমি আছো আমি জানি, কিন্তু এবার আমি আর একা নই। আমরা সহাবস্থান করব। তুমি তোমার অন্ধকারে আর আমি আমার আলোয়। আমাদের গল্পটা শেষ হয়নি মণিমালিকা, এ তো সবে শুরু। বলছিলাম, আমাদের ভৌতিক জগতের নতুন নতুন গল্পের সাথে পরিচয় হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক দিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।